আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। হাফেজা মিতু প্রথম সালাম দিয়েছেন। আপনার নামটা কিন্তু এখন আমি সঠিক উচ্চারণ করতে পারি। আচ্ছা, আজকে আমরা আলোচনা করব দ্য মডার্ন পিরিয়ড। মডার্ন পিরিয়ডে এর আগের পিরিয়ডটা কী ছিল? আগের পিরিয়ডটা ছিল ভিক্টোরিয়ান পিরিয়ড। কুইন ভিক্টোরিয়া, রানী ভিক্টোরিয়া মারা যাওয়ার পর এই পিরিয়ডটি শুরু হয়েছে। মারা গিয়েছেন কত সালে? 1901 সালে রানী ভিক্টোরিয়া মারা যান এবং তারপর থেকেই মূলত তার ছেলের শাসনামল শুরু হয়। তার ছেলের শাসনামল বা তার বংশধরের শাসনামল যদি বলি, তাহলে আমাকে মডার্ন পিরিয়ডকে দুটা ভাগে বিভক্ত করতে হবে, যা কোনো দরকার নেই, কিন্তু বইগুলোতে দুইটা ভাগে বিভক্ত করা আছে। একটা হচ্ছে এডওয়ার্ডিয়ান পিরিয়ড আর একটা হচ্ছে জর্জিয়ান পিরিয়ড। তার মানে সপ্তম এডওয়ার্ডের নাম অনুসারে এডওয়ার্ডিয়ান পিরিয়ড, মাত্র 10 বছর শাসন করেছেন উনি। আরেকটা হচ্ছে পঞ্চম জর্জের নাম অনুসারে জর্জিয়ান পিরিয়ড, উনি 27-28 বছর শাসন করেছেন, বা উনি 27-28 বছর এই সাহিত্যটাকে বলা হয়। এই মডার্ন পিরিয়ডে একটি সাব পিরিয়ড জর্জিয়ান পিরিয়ড বলা হয়। আসলে এগুলো দরকার নাই। ভিক্টোরিয়ান পিরিয়ডে অনেক ইম্পর্টেন্ট তথ্য আমি ইনক্লুড করবো ইনশাল্লাহ, যেগুলো পরীক্ষায় লাগবে, এর বাইরে আপনাকে পড়তে হবে না। ভিক্টোরিয়ান পিরিয়ডের কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট? আপনারা যে এই যে স্কুল প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, এগুলো নিয়ে অনেক চিল্লাপাল্লা করছেন, আপনি কি রানী ভিক্টোরিয়ার খবর জানেন? রানী ভিক্টোরিয়া কখনো স্কুলেই যায়নি, জীবনেও যায়নি, একদিনের জন্যও যায়নি। একজন ব্রিটেনের রানী, ক্ষমতাধর দেশের রানী, সেই সময় তো সবচেয়ে ক্ষমতাধর ছিল, তাই না? এখনও তো আমেরিকানরা ক্ষমতাধর, ব্রিটেনও তো কম ক্ষমতাধর নয়। ব্রিটেন হচ্ছে সারা বিশ্ব চালিয়েছে, সেই দেশের প্রধান, সেই দেশের রানী কোনোদিন স্কুলে যায়নি। আর আপনি এত চিল্লাপাল্লা করেন কেন? তো সমস্যা কোথায়? ঠিক আছে, সমস্যা হচ্ছে আমরা আসলে বিশেষ ক্যাডার হতে চাই। কেন জানেন? বিশ্বাস করেন, দেখা দেখি শুনতেছি যে বিশেষ ক্যাডার হলে একটা সেফ লাইফ পাওয়া যায়, এখানে সোশ্যাল স্ট্যাটাস রয়েছে, স্যালারিও মোটামুটি খারাপ না, ভালো একটা বিয়ে করা যায়। এইসবের কারণে, অন্য কোনো কারণ নাই। বিসিএস প্রিপারেশনের চেয়ে কিছু প্রিপারেশন আছে এর অনেক, মানে কি বলবো, 10% প্রিপারেশনও যদি আপনি নেন, কিছু ক্যারিয়ার রয়েছে, ক্যারিয়ারের ক্ষেত্রে কিছু জায়গা আছে, এই জায়গাগুলোতে 10% প্রিপারেশন নিলে বিসিএসের চেয়ে অনেক ভালো থাকতে পারবেন, অনেক বেশি ভালো থাকতে পারবেন। এটা আমরা জানিই না। এটা হচ্ছে তথ্যের অভাব। আমি সবসময় বলি টাকার অভাব নয়, প্রবলেম হচ্ছে তথ্য নয় আমার কাছে, প্রপার গাইডলাইনটা নাই। বিধায় আমার মেধা থাকা সত্ত্বেও, আমার পরিশ্রম করতে আমি ইচ্ছুক, আমি জাগতে ইচ্ছুক, কিন্তু যখন ফেইলর হয়ে যায়, আমি যখন 500 রাত জাগ্রত ছিলাম বা 500 রাত আমি পরিশ্রম করলাম ঘুম বাদ দিয়ে, কিন্তু আমি যখন ফেইলর হই, তখন এই বিসিএসের প্রতি বা সরকারি জবের প্রতি একটা নেগেটিভ সেন্স তৈরি হয়। বিসিএস ছাড়াও অনেক পেশায় খুব বেশি ভালো থাকা যায়, খুব বেশি ভালো করা যায়। বিসিএসের এই যে কদর শুরু হয়েছে, এটা 35তম বিসিএসের পর থেকে, আগে এমনটি ছিল না। বা আমি যদি আরও একটু ভালো করে বলি, 30 বিসিএসের পর থেকে, আগে কদর ছিল না। কেন ছিল না এটা বুঝতে পারছেন আপনারা সবাই? মেসেজ বিসিএসের চেয়ে অনেক জায়গা আছে যেটা খুব অল্প পরিশ্রম করে, বিসিএসে তো অনেক পরিশ্রম। আর যদি আপনার গুছানো থাকে তাহলে সহজ। আচ্ছা, হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। জাকিরুল, শিফা, আমি ভালো আছি। আচ্ছা, আশা করি আপনারাও ভালো আছেন। যেটা বলছিলাম যে আপনারা যারা চেহারা নিয়ে বা উচ্চতা নিয়ে টেনশনে থাকেন, রানী ভিক্টোরিয়ার উচ্চতা ছিল 4 ফিট 11 ইঞ্চি। এখানে অনেকেরই নাই সেটা। 4 ফিট 11 ইঞ্চি, 5 ফিটও না, এবং সে কোনোদিন স্কুলে যান নাই। ঠিক আছে, তা উনি যদি ব্রিটেনের রাজা হন, এবং আমাদের যে ভারত উপমহাদেশে উনি উপনিবেশটা খুব বেশি পছন্দ করতেন, এই জন্য দেখবেন যে কলকাতাতে যদি কেউ যান, কলকাতাতে যে ভিক্টোরিয়ান পার্কে গেলে সমস্ত ইতিহাস আপনি বুঝতে পারবেন। এবং
উনি ক্ষমতায় আসেন 1837 সালে। রানী হওয়ার পরে বিয়ে করেছেন উনি। রানী হলো, যারা ছেলে মেয়ে নিয়ে টেনশন করতেছেন যে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানের যথেষ্ট, এই আমি ভিক্টোরিয়ান পেরে কথা বলছি, রানী ভিক্টোরিয়া ওনার 9 জন সন্তান ছিলেন, 9 জন সন্তান ছিলেন, এবং উনি নিজে তার মামাতো ভাইকে প্রস্তাব দিয়ে বিয়ে করেছেন, যেটা ব্রিটেনের সংবিধানে ছিল না, যে ব্রিটেনের কোনো নাগরিক অন্য কোনো দেশের বা নিজের রানী বা রাজা প্রস্তাব দিয়ে বিয়ে করবে, এরকম ব্রিটেনের সংবিধানে নাই, বা প্রচলিত কোনো প্রথা নাই ব্রিটেনে। প্রচলিত প্রথাকে ভেঙ্গে জার্মান নাগরিক আলবার্টকে বিয়ে করেন হচ্ছে তার মামাতো ভাই, বিয়ে করেন এই কুইন ভিক্টোরিয়া। এবং কুইন ভিক্টোরিয়া এত প্রেম ছিল তার উপরে, আপনি চিন্তাও করতে পারবেন না। যখন 41-42 বছরে মারা যায় তার হাজব্যান্ড, যখন মারা যায় তখন তার এই কাপলের ভালোবাসায় সিক্ত হয়ে আশেপাশের লোকজন অনেক শোক পালন করেছিল কয়েকদিন কালো কাপড় পরে। এবং এই আলবার্ট মারা যাওয়ার পরে কুইন ভিক্টোরিয়া আর কোনোদিন রঙিন পোশাক পরেন নাই। অদ্ভুত ব্যাপার না? কেউ এখানে এরকম করবেন? কোনোদিন রঙিন পোশাক পরেন নাই। আজীবন আমৃত্যু পর্যন্ত সে শোক পালন করেছে এবং আমৃত্যু পর্যন্ত কালো রঙের পোশাক পরেছে। এরকম অনেক অদ্ভুত ঘটনা রয়েছে এই কুইন ভিক্টোরিয়ার। আপনি চিন্তিত হয়ে যান যে কি হইলাম রে, আমার চেহারা এমন কেন রে। হ্যাঁ, এরকম অনেক উদাহরণ আছে, ইন্ডিয়াতেও অনেক উদাহরণ রয়েছে যে অনেক কম উচ্চতাতে অনেক ভালো কিছু করা সম্ভব। কিন্তু আমরা এই চেহারার দোষ দেই, উচ্চতার দোষ দেই, মেধার দোষ দেই, অলসতার দোষ দেই, সব আমাদের অজুহাত, সব কিছু কি আমাদের অজুহাত। তাহলে ভালোবাসলে আপনি কুইন ভিক্টোরিয়ার মতো ভালোবাসেন হাজব্যান্ডকে, কাজে লাগবে, তাই না? এবং উনি রানী হওয়ার পর 3 বছর পর 1840 সালে নিজে প্রস্তাব দিয়ে তার মামাতো ভাইকে বিয়ে করেছে। আর মামাতো ভাই তো উৎসুক হয়েছিল যে কখন প্রস্তাব দিবে, তখনই বিয়ে করবে। আচ্ছা, মডার্ন পিরিয়ডটা কেন বলছি? কারণ কুইন ভিক্টোরিয়া মারা গেছেন 1901 সালে। 1901 সালে মারা যাওয়ার পর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত, 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, এই শুরু হওয়ার পূর্ব পর্যন্ত এই পিরিয়ডটাকে, এই যে 38 বছরের এই ডিউরেশন, এই সময়টাকে বলা হচ্ছে মডার্ন পিরিয়ড। এই সময়টা কি বলা হচ্ছে? মডার্ন পিরিয়ড। এবং 39-এর পরে যা যাবে সেগুলো হচ্ছে পোস্ট মডার্ন, বর্তমান পর্যন্ত। আসুন আমরা মডার্ন পিরিয়ডে এই জর্জিয়ান পিরিয়ড, এই অ্যাডোডিয়ান পিরিয়ড, এগুলো আপনাকে ডিভাইড করে পড়ার দরকার নাই। যে গুরুত্বপূর্ণ রাইটারগুলো পড়বো এবং এখান থেকেই পরীক্ষার প্রশ্ন থাকবে ইনশাল্লাহ, আশা করি। স্যার এই যুগে এটা সম্ভব না। হ্যাঁ, অনেক প্রেমের কাহিনী আমার কাছে রেকর্ড আছে। এটা আসলে আমি বারবার বলছি, আমি অফলাইনে এটা বলতে চাই না। অফলাইনে বললে অনেক কথা চলে আসবে, অফলাইনে অনেক কিছু আটকে যায়, আমার ফ্লুয়েন্সি কমে যায় অফলাইনে, এই অনলাইনে। কারণ কি, অনলাইনে অনেক কিছু রেকর্ড থাকে, এই জন্য অনলাইনে অনেক কিছু বলা যায় না, ইলাবোরেটলি অনেক কিছু আলোচনা করা যায় না। অনলাইনে যে সুবিধাটা সেটা হচ্ছে অনেক ইনফরমেশন রিটেন রূপে দেওয়া যায়, এটা একটা সুবিধা। আর বাড়িতে বসে ক্লাস করা যায়, এটা একটা সুবিধা। অফলাইনের সুবিধা হচ্ছে যে অনেক অসুবিধাও রয়েছে। অফলাইনের সুবিধা যেটা, সেটা হচ্ছে অল্প পড়লেও, অফলাইনে পড়া যেতে অল্পও হয়, ইনফরমেশন অল্পও হয়, তাহলে সুবিধা যেটা সেটা হচ্ছে একজন ভালো টিচার চেষ্টা করে ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ করে দেওয়া। এটা আমি চেষ্টা করি সবসময়, যে ক্লাসের পড়া ক্লাসেই মনে থাকবে। এমন কিছু গল্প আপনাকে দিব, ইরিলেভেন্ট অনেক কিছু আলোচনা হবে রিলেভেন্ট বিষয়টাকে ধরে রাখার জন্য। আমার টার্গেট রিলেভেন্ট বিষয়টা যেন মনে থাকে ইরিলেভেন্ট বিষয় দিয়ে। আমরা আসলে ইরিলেভেন্ট বা নিষিদ্ধ বিষয়গুলোকে বেশি প্রাধান্য দিই, এবং আসলে আমাদের মনটাই এমন যে নিষিদ্ধ কোনো কিছুর প্রতি আমরা বেশি আসক্ত থাকি। আচ্ছা আচ্ছা, এখন আমরা আলোচনা করব যে মডার্ন পিরিয়ডে কোন কোন রাইটারগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেখান থেকে পড়লে আমি প্রশ্ন কমন পাবো। আসেন, প্রথমে আলোচনা করব জিবি শ, জর্জ বার্নার্ড শ, সংক্ষেপে কি জিবি শ। এই সম্পর্কে একটি তথ্য আগে আপনাকে দিয়েছিলাম যে উইলিয়াম শেক্সপিয়ার সর্বকালের ইংরেজির ইতিহাসে, ইংলিশ লিটারেচারে সর্বকালের শ্রেষ্ঠ নাট্যকার ইংরেজি সাহিত্যে। এবং উইলিয়াম শেক্সপিয়ারের পূর্বে শ্রেষ্ঠ নাট্যকার, সবচেয়ে বড় নাট্যকার ছিল ক্রিস্টোফার মার্লো। আমি বলতেছি মাঝখানে উইলিয়াম শেক্সপিয়ার রয়েছে, ঠিক এর পূর্বে রয়েছে ক্রিস্টোফার মার্লো, এবং পরে যিনি রয়েছেন উনি হচ্ছে জিবি শ, জর্জ বার্নার্ড শ। উইলিয়াম শেক্সপিয়ারের সর্বকালের শ্রেষ্ঠ নাট্যকার, গ্রেটেস্ট ড্রামাটিস্ট অফ দ্য ওয়ার্ল্ড, সবচেয়ে বড় নাট্যকার। এর পূর্বে কে ছিলেন? এর পূর্বে ছিলেন একই সাথে জন্মগ্রহণ করা, জাস্ট
2 মাসের ছোট বড়, একই সাথে জন্মগ্রহণ করা ক্রিস্টোফার মার্লো, তাই না? নাস্তিকতার দায়ে তাকে হত্যা করা হয়েছিল, ক্রিস্টোফার মার্লো। আরেকজন হচ্ছে জর্জ বার্নার্ড শ, যিনি একজন রাজনীতিবিদ হতে চেয়েছিলেন, যিনি একজন ঔপন্যাসিক হতে চেয়েছিলেন, কিন্তু হয়েছেন একজন নাট্যকার। আমরা জানবো এর সম্পর্কে। জর্জ বার্নার্ড শ, ওনার জন্ম কোথায়? আমি বলেছি 3 জন রাইটারের জন্ম মৃত্যু লাগবে, তার মধ্যে একজন হচ্ছে উইলিয়াম, আরেকজনও উইলিয়াম, আরেকজন জিবি শ। 2 জন উইলিয়াম, একজন এলিজাবেথান পিরিয়ডের কর্ণধার, আরেকজন রোমান্টিক পিরিয়ডের কর্ণধার উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, আরেকজন হচ্ছে আধুনিক পিরিয়ডের কর্ণধার জর্জ বার্নার্ড শ। এই 3 জন রাইটারের জন্ম মৃত্যু আপনার মনে রাখা দরকার। 3 জন রাইটারের জন্ম মৃত্যু। জর্জ বার্নার্ড শ উনি জন্মগ্রহণ করে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে। জন্ম হয় 1856 সালে এবং মৃত্যু হচ্ছে 1950 সালে। 94 বছর বেঁচে ছিলেন, অনেক দিন বেঁচে ছিলেন, 94 বছর বেঁচে ছিলেন। এবং মজার ব্যাপার, তার জীবনে 50 বছর পর্যন্ত কোনো সাফল্যই আসে নাই। 45 থেকে 50 বছর পর্যন্ত তার লাইফে কোনো সফলতা আসে নাই। আর আপনারা চিৎকার দিয়ে অস্থির হয়ে যান, কি হলো, কি হবে, কি হবে না। অনেকের সফলতা শেষে আসে। আব্রাহাম লিঙ্কন সফলতা শেষ, অনেক ব্যক্তি সফলতা শেষে আসে, কিন্তু লেগে থাকতে হয়। আমরা আসলে একটু হোঁচট খেলে সেখান থেকে চলে আসি। জন্ম হচ্ছে আয়ারল্যান্ডে, মৃত্যু হচ্ছে ইংল্যান্ডে। জন্ম 1856, মৃত্যু 1950। জন্ম ডাবলিন শহরে, মৃত্যু লন্ডন শহরে। একদম মনে রাখতে হবে এটা। তাহলে জন্ম 1856, মৃত্যু 1950। উনি কোন দেশের নাগরিক ছিলেন? আইরিশ ড্রামাটিস্ট, উনি আয়ারল্যান্ডের নাট্যকার। আচ্ছা, ওনার সম্পর্কে যে তথ্যগুলো লাগবেই, সেটা হচ্ছে যে ফাদার অফ, কি লিখতে হবে? ফাদার অফ মডার্ন ড্রামা, ফাদার অফ মডার্ন ড্রামা, আধুনিক নাটকের জনক উনি। ফাদার অফ মডার্ন ড্রামা, আধুনিক নাটকের জনক। এরপর আমি লিখতে পারি জর্জ, আধুনিক নাটকের জনক। এবং এই কথাটা অনেক গুরুত্বপূর্ণ, আধুনিক নাটকের জনক উনি। এবং উনি ওনার যে বিখ্যাত সাহিত্যকর্মগুলো রয়েছে, আমি সাহিত্যকর্মগুলো একটু দেখাবো। ওনার যে বিখ্যাত সাহিত্যকর্মগুলো, সেটা হচ্ছে যে এটা রাইম করে দিব যেভাবে আপনার মনে থাকে। বিখ্যাত সাহিত্যকর্মগুলোর মধ্যে প্রথমে বলবো, আরও কিছু ইনফরমেশন লিখি এখানে, হ্যাঁ, আরও কিছু ইনফরমেশন। উনি 60টিরও বেশি নাটক লিখেছেন, কিন্তু তাকে বলতে হবে অ্যান্টি রোমান্টিক ড্রামাটিস্ট। অ্যান্টি রোমান্টিক ড্রামাটিস্ট, তার মানে উনি কোনো রোমান্টিক নাটক লেখেন নাই। অ্যান্টি রোমান্টিক ড্রামাটিক্স, কোনো রোমান্টিক নাটক লেখেন না। তাহলে কী ধরনের নাটক লিখেছেন? কমেডি, হ্যাঁ, কমেডি নাটক উনি লিখেছেন। তার মানে সবই কমেডি না, তার ম্যাক্সিমাম নাটকগুলো হচ্ছে রিয়েলিস্টিক ড্রামা, বাস্তব নির্ভর, বাস্তবতার উপরে ভিত্তি করে লেখা তার নাটকগুলো। এবং 2-1টা নাটক তিনি কমেডি লিখেছেন। ম্যাক্সিমাম নাটকগুলো, 60টিরও অধিক নাটক লিখেছেন, সবগুলি নাটকই হচ্ছে রিয়েলিস্টিক ড্রামা উনি লিখেছেন। আচ্ছা, এরপরে যদি বলি তাহলে বলবো যে উনি ওনার সম্পর্কে আরো তথ্য দেব। সেটা হচ্ছে যে 1925 সালে উনি সাহিত্য নোবেল পান। 1925 সালে সাহিত্য নোবেল পান এবং 1938 সালে উনি অস্কার পুরস্কার পান। 1938 সালে অস্কার পুরস্কার পান, যে নাটকটির জন্য তার নাম হচ্ছে পেগমেলিয়ন। এই পেগমেলিয়ন নাটকের জন্য 1938 সালে অস্কার পুরস্কার পান। আরেকটি তথ্য, সেটা হচ্ছে যে উনি ফেবিয়ান সোসাইটির, ফেবিয়ান লিখতে হবে না, শুধু দেখে যান, শোনেন, ফেবিয়ান সোসাইটি, উনি ফেবিয়ান সোসাইটির অন্যতম সদস্য ছিলেন। ফেবিয়ান সোসাইটির অন্যতম মেম্বার ছিলেন। এটা কি জিনিস? এটি হচ্ছে কার্ল মার্কসের দর্শন ভিত্তিক, কার্ল মার্কসের রাজনীতিতে যারা বিশ্বাসী, কার্ল মার্কসের আদর্শে যারা বিশ্বাসী, কার্ল মার্কসের আদর্শে এটি ব্রিটিশ পলিটিক্যাল অর্গানাইজেশন, যেটা 1884 সালে প্রতিষ্ঠিত হয়। অনেক আগের একটি সংগঠন ব্রিটেনের।
ফেভিয়ান্স সোসাইটি। ফেভিয়ান্স সোসাইটি একটি সমাজতান্ত্রিক দল, যে দলটি হচ্ছে কার্ল মার্কসের আদর্শে গঠিত। এরকম একটি দলের তিনি অন্যতম মেম্বার ছিলেন, মানে প্রতিষ্ঠাকালীন সদস্য, সোজা কথা প্রতিষ্ঠাকালীন সদস্য ফেভিয়ান্স সোসাইটি। তাহলে এই কয়েকটা তথ্য। ফাদার অফ মডার্ন ড্রামা, আধুনিক নাটকের জনক উনি। উনি যা নাটক লিখেছেন, যেসব নাটক লিখেছেন সবগুলো হচ্ছে অ্যান্টি রোমান্টিক ড্রামাটিস্ট উনি। 1925 সালে তিনি সাহিত্যে নোবেল পান, 1938 সালে অস্কার পুরস্কার পান। আর যে নাটকটির জন্য অস্কার পুরস্কার পেয়েছেন তার নাম হচ্ছে পেগমিলিয়ন, এবং পেগমিলিয়নকে কেন্দ্র করে যে মুভিটি নির্মিত হয়েছিল, এই মুভিটির নাম হচ্ছে মাই ফেয়ার লেডির জন্য উনি কি করেছিলেন, অস্কার পুরস্কার পেয়েছিলেন 1938 সালে, এবং ফেভিয়ান্স সোসাইটির অন্যতম সদস্য ছিলেন। এই কয়েকটি ইনফরমেশন আপনাকে মাথায় রাখতে হবে। উনি একজন আইরিশ নাগরিক ছিলেন, এবং উনি ইংল্যান্ডে চলে আসেন। উনি সাংবাদিকতা ছিলেন, উনি উপন্যাসও লিখেছেন। মজার ব্যাপার হচ্ছে যে আমি বলেছি যে 45 থেকে 50 বছরের মধ্যে তার জীবনে কোনো সাফল্য আসে না। উপন্যাস মানুষ পড়তো না, নাটক মানুষ দেখতো না, নাটক মানুষ দেখে নাই। 1890 সাল থেকে তার নাটক মঞ্চস্থ হতো, মানুষ দেখতো না, কোনো দর্শক পাওয়া যেত না। কিন্তু 1904 সালে একটি নাটক মঞ্চস্থ হলো, এরপর থেকে তিনি সারা বিশ্বে নাট্যকার হিসেবে পরিচিতি লাভ করলেন। সেটা হচ্ছে যে ম্যান অ্যান্ড সুপারম্যান। তাহলে তার লিটারারি ওয়ার্কসগুলো আমরা একটু দেখব। প্রথমে বলবো ম্যান অ্যান্ড সুপারম্যান খুব গুরুত্বপূর্ণ একটি নাটক তার, এবং এই নাটকের কারণেই তিনি নাট্যকার হিসাবে প্রতিষ্ঠা লাভ করেছেন। এই নাটকটি প্রথম মঞ্চস্থ হয় 1904 সালে। এটি একটি কমেডি নাটক। এটি 38তম প্রিলিমিনারিতে আসছিল একবার, আরও আসবে। ম্যান অ্যান্ড সুপারম্যান, এটা লাগবে। আরেকটা যদি বলি তাহলে বলবো আর্মস অ্যান্ড দ্য ম্যান। এটাও পরীক্ষায় আসছে, মেবি এটা 12তম বিসিএস আসছে, 12তম আসছে, 35তমতে আসছে। আচ্ছা, এরপরে হচ্ছে পেগমিলিয়ন, এটাও লাগবে। পেগমিলিয়ন এটা লাগবে। আরেকটা হচ্ছে সিজার অ্যান্ড ক্লিওপেট্রা। এটা 12তম বিসিএসে আসছে। সিজার অ্যান্ড ক্লিওপেট্রা আমরা একটু মনে রাখতে পারি যে উইলিয়াম শেক্সপিয়ারও কিন্তু একটা নাটক লিখেছিলেন, সেটা হচ্ছে যে কি, অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা। আর উনি লিখেছেন সিজার অ্যান্ড ক্লিওপেট্রা। এটা হচ্ছে জর্জ বার্নার্ড শোর লেখা। আর উইলিয়াম শেক্সপিয়ার লিখেছেন অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা। এই কয়েকটা, এখান থেকে কোনো উক্তি পড়তে হবে না, তবে 1-2টা উক্তি আমি দিতে পারি শীটে, এর বেশি না। মডার্ন পিরিয়ড থেকে উক্তি পড়ার দরকার নেই। উক্তি সর্বোচ্চ ইম্পর্টেন্ট রোমান্টিক পিরিয়ড এবং এলিজাবেথান পিরিয়ড। ক্যারেক্টার সেখান থেকে ইম্পর্টেন্ট। 2-1টা ক্যারেক্টার বাইরে থেকে আসলে কঠিন মনে হলে এটা আপনিও পারবেন না, সবাই পারবে না, কোনো সমস্যা নাই। সবাই না পারলে তো আমাদের দুঃখ লাগে না, লাগে? সবাই যদি যে জিনিসটা না, সবাই ফেল করলে কোনো সমস্যা নাই, আমি খুশি। কিন্তু যদি আমার আশেপাশে সবাই পাস করে যায় তাহলে, আর আমি যদি ফেল করি, এর চেয়ে দুঃখ থাকবে না। সবাই ফেল করলে কোনো সমস্যা নাই। আচ্ছা, জর্জ বার্নার্ড শ সম্পর্কে যে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো সেগুলো আমরা জানলাম। তার ওয়ার্কস এবং তার সম্পর্কে কি কি জানা দরকার। তার জন্ম মৃত্যুটা মনে রাখতে হবে তিনি আধুনিক নাটকের জনক। মনে রাখতে হবে তার জীবনে কখনোই কোনো রোমান্টিক নাটক তিনি লেখেন নাই, তার অ্যান্টি রোমান্টিক উনি ড্রামাটিস্ট। এরপরে আমরা দেখলাম যে তার নোবেল পেয়েছেন কবে এবং অস্কার পুরস্কার পেয়েছেন কবে। সাধারণত এই সালগুলো অনেকের মনে রাখা সম্ভব হয় না, কারণ এর ব্যাকগ্রাউন্ড আমরা জানি না দেখেই মনে রাখা সম্ভব হয় না, এছাড়া কিছু না। আর মনে রাখতে হলে সমস্যা নাই, এই ধরনের প্রশ্ন আসবে না, জাস্ট আপনাকে মনে রাখার জন্য, বলে দেওয়ার জন্য। কারণ নোবেল পুরস্কার এটা আসে কখন, যখন ওই যে কোনো একটি গ্রন্থের জন্য নোবেল পুরস্কার পেয়েছে এবং খুব বিখ্যাত গ্রন্থ, ওইটার কারণে অনেক সময় চলে আসে যে বিখ্যাত কোনো গ্রন্থের কারণে নোবেল পুরস্কার এসেছে, এবং ওইটা যদি খুবই বেশি আলোচিত হয়, সমালোচিত হয়, নিষিদ্ধ হয়, তাহলে সেগুলো থেকে প্রশ্ন হয়ে থাকে। আচ্ছা, এরপর আমরা লিখব উইলিয়াম বাটলার ইয়ার্স, ডব্লিউবি ইয়ার্স সম্পর্কে যে তথ্যটা, সেটা হচ্ছে উনিও আইরিশ পয়েট। আর আগেরটা দেখলাম আমরা আইরিশ ড্রামাটিস্ট। জর্জ বার্নার্ড শো হচ্ছে আইরিশ ড্রামাটিস্ট, আর উনি হচ্ছে আইরিশ পয়েট। উনি ড্রামা লেখেন নাই, উনি হচ্ছে আইরিশ পয়েট।
পয়েট, জন্মমৃত্যু লাগবে না, আইরিশ পয়েট, আইরিশ সিনেটরও ছিলেন উনি, 2 টার্মস আয়ারল্যান্ডের সিনেটর ছিলেন, আইরিশ সিনেটর, আইরিশ সিনেটর উনি ছিলেন। আচ্ছা, ওনার সম্পর্কে আরো তথ্য, সেটা হচ্ছে যে এই যে সং অফারিংস, সং অফারিংস, গীতাঞ্জলির ইংরেজি নাম কি? সং অফারিংস। এই সং অফারিংসের ভূমিকা তিনি লিখে দিয়েছিলেন। সং অফারিংসের কি লিখেছিলেন? অনুবাদ করে দেননি, শুধু ভূমিকা। ওখানে যে সংগুলো ছিল, যে গীতগুলো ছিল, এই গীতগুলো তিনি অনুবাদ করেন নাই, শুধু ভূমিকাটা, প্রিফেসটা এই ডব্লিউ.বি. ইয়েটস রবি ঠাকুরকে করে দিয়েছিলেন। ওখানে 157টি গীত রয়েছে, রবি ঠাকুর নিজেই 103টি গীতের নিজেই ইংরেজি অনুবাদ করেছেন। এক্ষেত্রে বলা যাবে না যে ডব্লিউ.বি. ইয়েটসের এত সময় নাই তার সবগুলো গীতকে অনুবাদ করে দিবে। তার বাবার কাছে গিয়েছিল, তার বাবা একজন কবি ছিলেন, রবি ঠাকুর গিয়েছিলেন তার বাবার কাছে। ডব্লিউ.বি. ইয়েটস এটা শুধু ভূমিকাটা লিখে দিয়েছিলেন, ভূমিকা লিখে দিয়েছেন। ওই ভূমিকা লিখে নিয়ে এসে রবি ঠাকুর 12 সালে দেখা করছেন, 13 সালে এসে উনি সাহিত্য নোবেল পেলেন। রবি ঠাকুর নোবেল পেয়েছেন কবে? 1913 সালে। কবে দেখা করতে গিয়েছিলেন? 12 সালে। 12 সালে আয়ারল্যান্ডে গিয়েছিলেন এই ডব্লিউ.বি. ইয়েটস এর সাথে দেখা করতে, মূলত তার বাবার সাথে দেখা করতে। উনি পরের বছর এসেই অভিজ্ঞ ভাই আমার, আচ্ছা আচ্ছা, এমনকার না, এসব না বলে, হ্যাঁ, ব্যক্তিগত আক্রমণে কখনো যাবেন না, কৌশলে বেঁচে থাকতে হবে, কৌশলে ভালো থাকতে হবে। ব্যক্তিগত কোনো ব্যাপারে কখনো ব্যক্তিগত আক্রমণে যাবেন না, জাতিগত আক্রমণে যাবেন না। তারাই চালাক, কোনো জাতি নিয়ে কথা বলে না। জাতি নিয়ে কথা বলবেন, আপনি আলোচনা করবেন, কিন্তু জাতি নিয়ে কোনো আক্রমণে যাবেন না। আপনার ফ্যামিলির কোনো মেম্বার নিয়ে আক্রমণে যাবেন না কখনো। আপনাকে কৌশলে কাজ উদ্ধার করতে হবে, তাহলে আপনি যেমন শান্তিতে থাকবেন, আপনি সবাইকে শান্তিতে রাখতে পারবেন। আসলে কৌশল, সব কিছু কৌশল। বিসিএস পাস করা এটা কৌশল, এটা মেধার কোনো মূল্য নাই, মিথ্যা কথা। মেধাবীরা বিশেষ প্রিলিমিনারিতে ফেল করবে, রিটেন তো যাইতেই পারবে না। বিশ্বাস করেন, যারা অ্যাকচুয়ালি মেধাবী এরা বিশেষ প্রিলিমিনারিতে ফেল করার সম্ভাবনা খুব বেশি। খুবই রিস্কি একটা পরীক্ষা এটা। বিশ্বের যত পরীক্ষা আছে, আমাদের সবচেয়ে রিস্কি পরীক্ষার নাম হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা। কিন্তু আপনার কাছে মনে হয় এটা সহজ পরীক্ষা, না, আপনার কাছে কাজটা সহজ, পরীক্ষাটা না। কাজটা কি? শুধু গোল্লা ভরাট, গোল্লা ভরাট। গোল্লা ভরাটা যে কত হার্টবিট বাড়ায় দেয়, হ্যাঁ, এটা টের পাবেন 2-1টা বিসিএস দেওয়ার পরে। এজন্য প্রিলিমিনারি পরীক্ষা হচ্ছে কৌশলগত পরীক্ষা, এটা পাজল করার পরীক্ষা, এটা আপনাকে ফান্দে ফেলার পরীক্ষা। আসলে মেধাজাসের অনেকটাই পরীক্ষা আমি বলবো যে হচ্ছে রিটেন পরীক্ষাটা, ভাইবাও না, মেধাজাসের পরীক্ষাটা রিটেন পরীক্ষা হতে পারে। প্রিলিমিনারি পরীক্ষা কখনো কাউকে মেধাজাসে করা সম্ভব নয় যে প্রিলিমিনারি পরীক্ষা সে 5 বার দিয়েছে, সে ভালো মেধাবী না। সে কৌশলগত কারণে বারবার সে চান্স পায়, কৌশলগত কারণে, কিন্তু সে আসলে ভালো স্টুডেন্ট না। সে আসলে দেশ পরিচালনা বা সমাজ পরিচালনা, থানা, ডিস্ট্রিক্ট এগুলো পরিচালনা করার তার আসলে যোগ্যতা আছে কিনা, এটা আসলে খুব কঠিন একটা ব্যাপার। কিন্তু রিটেন পরীক্ষা ভালো দিলে, ভাইবা যত খারাপই হোক, ভাইবাই খারাপ করেছে, রিটেন পরীক্ষায় ভালো মার্ক আছে, এরকম ঘটনা রেয়ার। 10 লাখে একটা পাবেন কিনা সন্দেহ আছে। ভাইবা পরীক্ষা ভালো হয়েছে, রিটেন পরীক্ষা খুবই ভালো হয়েছে, তার অসাধারণ রিটেন পরীক্ষা, তার মার্কশিট তুলে দেখে সে অজ্ঞান হয়ে গেছে, এত ভালো মার্ক, আমি ভাইবাতে টিকি না। এটা হয়নি, এটা 10 লাখে একজন হবে না, পাবেন না, 10 লাখে পাবেন না। হ্যাঁ, আমাদের দেশের পরিবেশের শিকার, ঠিক আছে, কাছের মানুষ থেকে এমন কথা শুন। আচ্ছা আচ্ছা, আমার কেন হয় না? রাইট রাইট। আপনি দেখেন, বিশেষ প্রিপারেশন নিতে 1 বছর সময় লেগে যায়, ঠিক আছে, টানা পড়ালেখা করলেও 6 মাস লাগে। যদি কেউ 3 মাস আইএলটিএস পরীক্ষা দেয়, এত ভালো স্কোর হবে 3 মাস পরে, অনেক বেশি সহজ। আইএলটিএস পরীক্ষা দিয়ে একটা ভালো একটা জায়গায় সেটেল হতে পারবে, এত ভালো একটা জায়গায় সেটেল হওয়া সম্ভব। এবং সেখানে যদি চায়, সে মনে করেন আপনি কানাডায় চলে গেলেন, অথবা ইউরোপের কোনো একটা ভালো কান্ট্রিতে গেলেন, আপনি যদি মাটিও কাটেন, আমি মাটি কাটবো আর কিছু করবো না, শুধু মাটি কাটবো, তবুও বাংলাদেশে 2 লাখ টাকা আসবে মাটি কাটলে। এখন বলেন, বিসিএস সহ বাংলাদেশের কোন জবে আপনি 2 লক্ষ টাকা স্যালারি পাবেন? বলেন, 2 লক্ষ টাকা স্যালারি পাবেন, একটা জব আমাকে দেখান। এবং এখানে বিসিএস ক্যাডাররাই কি সিকিউরড? আপনি দেখেন না পত্রপত্রিকাতে, ইউনোর বাসায় হামলা হচ্ছে, দেখেন না? এই আমার হলের ছোট ভাই বরিশালের সদরের ইউনে হামলা হলো না? আমরা চিনি না, আমরা জানি না, এখন বলতে গেলে অনেক কিছু বলতে হবে। তাহলে কোনো সিকিউরিটি নাই। আর আপনি যদি শিক্ষক হন, আপনার তো 5 বছরের দাম নাই, 5 বছরের দাম নাই, কেউ আপনাকে মূল্যায়ন করবে না। এরকম বিভিন্ন ক্যাডার আছে, এটা আমি দুর্নাম করতেছি না, আমি বাস্তবতা বোঝাচ্ছি। চাইলে এরকম অনেক পেশা আমার কাছে আছে, তথ্যের অভাব, আমি বারবার বলছি তথ্যের অভাব। আপনার হ্যাপিনেস তো দেখা দেখি, ও হ্যাপি তাই আমাকে ওরম হতে হবে, ওর একটা গাড়ি আছে, ওর একটা ফ্ল্যাট আছে, আমার এমন হতে হবে, ওটাই হ্যাপিনেস আপনি ধরে নিচ্ছেন, ব্যাপারগুলো এমন। আচ্ছা,
সং অফারিংসের ভূমিকা উনি লিখে দিয়েছিলেন, এই কাজটা উনি। তাহলে এখানে মনে রাখতে হবে তিনি একজন আইরিশ পয়েট এবং আয়ারল্যান্ডের জাতীয় কবি বলা হয়, তাকে আয়ারল্যান্ডের জাতীয় কবি বলা হয়, ন্যাশনাল পয়েট অফ আয়ারল্যান্ড, আয়ারল্যান্ডের জাতীয় কবি, ফ্যামিলিগতভাবে সে কবি, তিনি কবি। আরেকটা হচ্ছে আইরিশ সিনেটর ছিলেন, তিনি একজন রাজনীতিবিদ, তিনি একজন আইনজীবী ছিলেন, পেশায় একজন আইনজীবী, তিনি একজন রাজনীতিবিদ ছিলেন, তুখোড় রাজনীতিবিদ, তুখোড়। এবং ওনারও কিন্তু একদম শেষে, একদম মনে করেন যে মারা যাওয়ার 2-4 বছর আগে ওনার লাইফে সফলতা এসেছে, সুখ এসেছে, বাচ্চা কাচ্চা এসেছে, বাচ্চা কাচ্চা এসেছে। ওনার যে প্রথম বাচ্চা হয়েছে তখন তার বয়স হচ্ছে 57 বছর। কত বছর? 57 বছর বয়সে তার প্রথম বাচ্চার জনক হন এবং 59 বছর বয়সে দ্বিতীয় বাচ্চার জনক হন। 1 ছেলে 1 মেয়ে হন, 1 ছেলে 1 মেয়ে তার। আচ্ছা, যাই হোক, ওনার তার এসব পরীক্ষা আসবে না। আইরিশ পয়েট, আইরিশ সিনেটর, সং অফারিংসের ভূমিকা লিখে দেন 1912 সালে এবং ওই ভূমিকাটা নিয়ে এসে এই গীতাঞ্জলি জমা দেন নোবেল কমিটিতে। এবং আমরা দেখি যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে সাহিত্য নোবেল পান। কিন্তু এই বেটা, এই যে ডাব্লিউ.বি. ইয়েটস, ইনি নোবেল পেয়েছেন 1923 সালে। 1923 সালে সাহিত্য নোবেল পান। তার মানে রবি ঠাকুরের সাউন্ড কম না তো? সাউন্ড তো কম না, সাউন্ড ঠিক আছে তো? রবি ঠাকুরের 10 বছর পর 1923 সালে সাহিত্য নোবেল পেয়েছেন। তাহলে এই 3-4টা জিনিস, আইরিশ পয়েট, আইরিশ সিনেটর, সং অফ ব্রেন্সের ভূমিকা লিখে দেন 1923 সালে, তিনি সাহিত্য নোবেল পান। আচ্ছা, ডাব্লিউ.বি. ইয়েটসের অনেকগুলো কবিতাই গুরুত্বপূর্ণ। তার মধ্যে আমি বলবো যে 1 নম্বরে গুরুত্বপূর্ণ রাখবো, সেটা হচ্ছে দ্য টাওয়ার। দ্য টাওয়ার এই কবিতাটা অনেক গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে নো সেকেন্ড ট্রয়, নো সেকেন্ড ট্রয়, এই ট্রয় নগরীর কে কেন্দ্র করে এই একটি কবিতা। আরেকটা হচ্ছে দ্য সেকেন্ড কামিং, দ্য সেকেন্ড কামিং, এটা ছোট্ট একটি কবিতা, এটা 22 লাইনের কবিতা। এটা যীশু খ্রিস্টের আগমন উপলক্ষে, দ্বিতীয়বার আগমন উপলক্ষে এই 22 লাইনের একটি কবিতা। আরেকটা হচ্ছে দ্য লেক আইল অফ ইনিসপ্রি, ইনিসপ্রি এটা 35তম প্রিলিমিনারিতে আসছিল। ইনিসপ্রি একটি জায়গার নাম। তো ইনিসপ্রি লেকে কবি ফিরে যেতে চান, ওই লেক সম্পর্কে প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে কবিতা লেখা, দ্য লেক অফ আইল, দ্য লেক অফ আইল অফ ইনিসপ্রি। আরেকটা আমরা লিখতে পারি, আচ্ছা দরকার নাই, এই কয়টাই দেখেন, এই কয়েকটার মধ্যে থেকে আমাকে মনে রাখতে হবে। দ্য টাওয়ার, নো সেকেন্ড ট্রয়, নো সেকেন্ড ট্রয়, দ্য সেকেন্ড কামিং, আরেকটা হচ্ছে দ্য লেক আইল অফ ইনিসপ্রি, দ্য লেক আইল অফ ইনিসপ্রি। এইগুলো ডাব্লিউ.বি. ইয়েটস। রুডার্ড কিপলিং, রুডার্ড কিপলিং এর আসলে জন্ম হচ্ছে ইন্ডিয়াতে। রুডার্ড কিপলিং এর জন্ম হচ্ছে বোম্বে শহরে, এবং বোম্বে শহরে তার এখনো তার চিতি বিজড়িত একটা বাড়ি কিন্তু রয়েছে, দুইতলা চিতি বিজড়িত বাড়ি এখনো রয়েছে। সেটা যদিও গভর্নমেন্টের আসলে সুদৃষ্টি অর্জন করে নাই, এটা পরিত্যক্তভাবে আছে, এখনো রয়েছে। রুডার্ড কিপলিং, এই রুডার্ড কিপলিং তবে তবে আবার ইন্ডিয়ান বা এই উপমহাদেশের কবি না, 10 বছর বয়সে ইংল্যান্ডে চলে গিয়েছিলেন। রুডার্ড কিপলিং এর সবচেয়ে বড় সাফল্য হচ্ছে উনি একজন নোবেলিস্ট, কিন্তু বড় সাফল্য হচ্ছে উনি একজন শিশু সাহিত্যিক, উনি একজন শিশু সাহিত্যিক, উনি একজন শিশু সাহিত্যিক হিসেবে খ্যাতি অর্জন করেছেন। এবং তার যে বিখ্যাত শিশুতোষ গ্রন্থ, তার নাম হচ্ছে দ্য জাঙ্গল বুক, দ্য জাঙ্গল বুক। এই জঙ্গল বুক, এই বইটি লেখার কারণে 1907 সালে তিনি সাহিত্য নোবেল পান। দ্য জঙ্গল বুক 1907 সালে প্রকাশিত হলে এই বইটিতেই তিনি নোবেল অর্জন করলেন। শিশুদের উপরে লেখা উপন্যাস, শিশুতোষ গ্রন্থ, এই গ্রন্থটি প্রকাশিত হলে 1907 সালে তিনি সাহিত্য নোবেল পান। আরেকটা হচ্ছে, যেন আপনাকে কিন্তু পড়া অনেক কমে দিচ্ছি, কারণ এই মডার্ন পিরিয়ডে কিন্তু অনেক পড়া, কারণ বাংলা সাহিত্যের আধুনিক যুগ কিন্তু অনেক বড়, ঠিক ইংরেজি সাহিত্যের আধুনিক যুগও অনেক বড়। আমি কমিয়ে দিচ্ছি। জোসেফ কনরেড, জোসেফ কনরেড উনিও একজন নোবেলিস্ট, ইনিও নোবেলিস্ট। জোসেফ কনরেড এর একটি মাত্র সাহিত্য পড়লে কমন থাকবে, সেটা হচ্ছে যে
হার্ট অফ ডার্কনেস, সরি, হার্ট অফ ডার্কনেস, হার্ট অফ ডার্কনেস শেষ। এরপরে আমরা চলে যাব, হার্ট অফ ডার্কনেস পড়লাম। এরপরে যাকে লিখবো সেটা হচ্ছে যে উনি জর্জ বার্নার্ড শোর গুরু বলবো, সেটা হচ্ছে যে ওনার নাম হচ্ছে হেনরিক ইবসেন। হেনরিক ইবসেন উনি নরওয়ের জাতীয় কবি, নরওয়ের শ্রেষ্ঠ নাট্যকার। উনি একজন নাট্যকার, উনি হচ্ছে নরওয়ের শ্রেষ্ঠ নাট্যকার, নরওয়ের শ্রেষ্ঠ নাট্যকার, এই কথাটা জানলে হবে। আর তার একটি নাটক আমরা দেখে রাখতে পারি, সেটা হচ্ছে আ ডলস হাউস। আর লাগবে না, আ ডলস হাউস, আ ডলস হাউস, এটা। আচ্ছা, এরপরে দেখেন জন মিলিংটন সিন্স, জন মিলিংটন সিন্স বা জেএম সিন্স। এই জেমস সিন্সের একটি নাটক, উনি ড্রামাটিস্ট, এটা কি বললাম, ড্রামাটিস্ট, ইনিও ড্রামাটিস্ট, একটি নাটক, সেটা হচ্ছে রাইডার্স টু দ্য সি। এটা 35তম প্রিলিমিনারিতে আসছিল, রাইডার্স টু দ্য সি, রাইডার্স টু দ্য সি, একটি গ্রন্থ পড়লে হবে। আমরা কিন্তু একটা করে পড়তেছি। রুডার্ড কিপলিং, উনি একজন শিশু সাহিত্যিক, তার বিখ্যাত শিশুতোষ গ্রন্থের নাম হচ্ছে দ্য জাঙ্গল বুক। উনি নোবেল পেয়েছিলেন 1907 সালে। শেষ। আচ্ছা, এরপর আসলাম জোসেফ কনরেড। জোসেফ কনরেডের একটি উপন্যাস, জোসেফ কনরেডের একটি উপন্যাস, নাম কি? হার্ট অফ ডার্কনেস, হার্ট অফ ডার্কনেস, একটি উপন্যাস। শেষ। এরপর আমরা দেখলাম হেনরিক ইবসেন। হেনরিক ইবসেন হচ্ছে নরওয়ের শ্রেষ্ঠ নাট্যকার, এবং যার নাটক পড়ে আধুনিক যুগের, ইংরেজি সাহিত্যের আধুনিক যুগের কর্ণধার জর্জ বার্নার্ড শো নাটক লিখতে সাহস করেছিলেন, বা যার নাটকের জন্যই জর্জ বার্নার্ড শো বিখ্যাত হয়েছিলেন। আচ্ছা, আরেকটা হচ্ছে জন মিলিংটন সিং। জন মিলিংটন সিন্স এর বিখ্যাত নাটক হচ্ছে রাইডার্স টু দ্য সি, রাইডার্স টু দ্য সি। এরপর আমরা দেখব হারবার্ট জর্জ ওয়েলস বা এইচ জি ওয়েলস, এইচ জি ওয়েলস। এইচ জি ওয়েলস উনি সায়েন্স ফিকশন লেখেন, উনি একজন নোভেলিস্ট। ওনার বিখ্যাত সায়েন্স ফিকশন হচ্ছে দ্য টাইম মেশিন, দ্য টাইম মেশিন, দ্য টাইম মেশিন। এটা কিন্তু পরীক্ষায় আসছিল এবার, দ্য টাইম মেশিন। আরেকটা আমরা পড়ে রাখতে পারি দ্য ইনভিজিবল ম্যান, সায়েন্স ফিকশন এগুলো, ইনভিজিবল ম্যান, দ্য টাইম মেশিন। টাইম মেশিনটা পড়লে হয়, টাইম মেশিন। সবগুলো ক্লাসেরই অসাধারণ পিডিএফ দেবো আমি, তো এগুলো আপনাকে ক্লাস করতে বলছি না, শুধু দেখতে বলছি। ক্লাসগুলো শুধু দেখতে বলতেছি, আপনি শুধু দেখে যান। এখানে খাতা কলম না রাখলেও চলবে, খাতা কলম না রাখলে চলবে। এরপর আমরা দেখব টি.এস. এলিয়ট। টি.এস. এলিয়ট, আমরা কিন্তু জর্জ এলিয়ট পড়েছি। টি.এস. এলিয়ট এবং জর্জ এলিয়ট যেন আমরা গুলি না ফেলি। জর্জ এলিয়ট এটা হচ্ছে মেরিয়ান ইভান্স, এটার তার প্রকৃত নাম। উনি একজন মহিলা কবি, ভিক্টোরিয়ান পিরিয়ডের মহিলা কবি। কিন্তু এখানে টি.এস. এলিয়ট ইনি কিন্তু পুরুষ কবি। টি.এস. এলিয়ট সম্পর্কে একটা তথ্য জানা দরকার, সেটা হচ্ছে যে উনি ওনার জন্ম কিন্তু ইউএসএ। জন্মটা কোথায়? জন্ম সাল মনে রাখলে চলবে, জন্মসাল দরকার না। 1888 সালে জন্ম ওনার, কিন্তু জন্মটা হচ্ছে ইউএসএ। জন্ম কোথায়? ইউএসএ। জন্ম হচ্ছে ইউএসএ। 1888 সালে জন্ম, কিন্তু এটা লাগবে না, জন্ম লাগবে না, কিন্তু জন্মটা কোথায় এটা জানা দরকার। জন্ম হচ্ছে ইউএসএ। কেন এটা জানা দরকার। জন্ম ইউএসএ, কিন্তু 25 বছর বয়সে উনি ইংল্যান্ডে চলে আসেন, এবং একই সাথে এই নাট্যকার, এই কবি, এই জার্নালিস্ট, ওনার অনেক পরিচয়। উনি অক্সফোর্ড, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় শুরু করে ইউরোপ, আমেরিকার 12টি বিশ্ববিদ্যালয় থেকে, নামকরা 12টি বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর ডিগ্রি লাভ করেন টি.এস. এলিয়ট। উনি দুই দেশের নাগরিক, উনি দুই মহাদেশের নাগরিক। এই জন্য এটা ইম্পর্টেন্ট। ওনার জন্ম হচ্ছে ইউএসএ,
কিন্তু উনি 25 বছর বয়সে চলে আসেন ইংল্যান্ডে এবং ইংল্যান্ডের নাগরিকত্ব লাভ করেন এবং দুই দেশে তার বাড়িঘর আছে, দুই দেশে তার বংশ পরিচয় রয়েছে, দুই দেশেই। টি.এস. এলিয়ট এবং যতগুলো রাইটার আমরা পড়বো একদম এলিজাবেথান পিরিয়ড থেকে পোস্ট মডার্ন পিরিয়ড পর্যন্ত সবচেয়ে সম্ভ্রান্ত ফ্যামিলির, সবচেয়ে ধনী ফ্যামিলির, সবচেয়ে বিত্তবান ফ্যামিলির পয়েট ড্রামাটিস্ট, তার নাম হচ্ছে টি.এস. এলিয়ট। টি.এস. এলিয়ট সম্পর্কে যে তথ্যগুলো আমাদের লাগবে সেটা হচ্ছে, আচ্ছা, টি.এস. এলিয়টের সরাসরি ওয়ার্কসগুলোই পড়বে, আর কোনো তথ্য দরকার নাই। ওয়ার্কস পড়বে, সেটা হচ্ছে ওয়ার্কসগুলোই পড়তে হবে। প্রথম বলবো তিনি নাট্যকার এবং কবি দুটোই আছে। নাটকগুলো না পড়লেও চলবে, তার বিখ্যাত কিছু নাটক রয়েছে, যেটা আমি বলি যে দ্য ককটেল পার্টি, ফ্যামিলি রিইউনিয়ন, তারপরে যদি মার্ডার ইন দ্য ক্যাথেড্রাল, এগুলো খুবই বিখ্যাত নাটক তার। ঠিক আছে, কিছু নাটক আছে, এগুলো না পড়লে চলবে। আপনি দেখেন দ্য লাভ সন অফ আলফ্রেড প্রুফ্রক, এবার বিসিএস আসছিলেন 41তম প্রিলিমিনারিতে আসছিল। আলফ্রেড প্রুফ্রক মনে রাখলে চলবে। আর পুরা নামটি হচ্ছে, এই কবিতাটির পুরো নাম, এগুলো কবিতা নিয়ে আলোচনা করছি, শুধু কবিতাগুলো পড়বো, নাটক না পড়লেও চলবে। কবিতা, দ্য লাভ সং অফ আলফ্রেড প্রুফ্রক, দ্য লাভ সং আলফ্রেড প্রুফ্রক। এই আলফ্রেড প্রুফ্রক কে প্রশ্ন করা হয়েছিল সাংবাদিককে, উনি বলছেন উনি নিজেই কে, টি.এস. এলিয়ট নিজেই, তার একটি ছদ্মনাম আলফ্রেড প্রুফ্রক। আলফ্রেড প্রুফ্রক আসলে একটা ক্যারেক্টার, যে ক্যারেক্টারটা উনি নিজে তৈরি করেছেন। এই আলফ্রেড প্রুফ্রক কে এটা উনি বলেন নাই, আলফ্রেড প্রুফ্রক কে এটা বলে নাই। আচ্ছা, এটার কবিতা, এটা আবার গান না। আচ্ছা, এরপরে যদি দেখি তাহলে বলবো দ্য ওয়েস্টল্যান্ড। এই ওয়েস্টল্যান্ড, এই কাব্যটির কারণে, এই কাব্যটি লেখা, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, এটাও কিন্তু পরীক্ষা আসতে পারে, আসার সম্ভাবনা খুবই বেশি, এটা পরীক্ষা আসতে পারে। ওয়েস্টল্যান্ডের জন্য 1948 সালে নোবেল পান, 1948 সালে সাহিত্য নোবেল পান। 1948 সালে যে কাব্যটির জন্য নোবেল পেয়েছেন সেটা হচ্ছে ওয়েস্টল্যান্ড। তারপরে দেখতে পারি সেটা হচ্ছে যে দ্য হোলোম্যান, অন্তর্শাসন মানুষ, এটা ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে জেরেনশন, এগুলো সব কবিতা। জেরেনশন যা লিখছি সব কবিতা, এটা কিন্তু পরীক্ষা আসছিল 37তম পিলিতে। তাহলে এখান থেকে দেখেন 37তম পিলিতে চলে আসছে, 41st বিসিএস আসছে, তার মানে এটা আসার জন্য বসে আছে, দ্য ওয়েস্টল্যান্ড আসার জন্য বসে আছে, কারণ এই গ্রন্থটির জন্য 1948 সালে সাহিত্য নোবেল পেয়েছেন, এই জন্য এটা আসার জন্য বসে আছে। স্যার ন্যারেশনের ক্লাসটা নিয়েন স্যার, এত ক্লাস নিলেন আর এটা বাদ দেওয়ার লাভ কি? ঠিক আছে, নিব, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আপনারা খুশি তো আমি খুশি, কিন্তু এই মাসের মধ্যেই ক্লাস শেষ করব, এই মাসের মধ্যেই সবগুলো ক্লাস শেষ হবে। এরপরে এগুলো আপনি আবার রিভিশন দেবেন, আস্তে আস্তে দেখবেন আপনার যে কোনো পরীক্ষার জন্য আপনি তৈরি হয়ে যাচ্ছেন। টি.এস. এলিয়টকে জানলাম আমরা, এরপরে চলে যাব এইটাও ইম্পর্টেন্ট, ভার্জিনিয়া উলফ, এটা ইম্পর্টেন্ট। আধুনিক যুগের অন্যতম ফিমেল নোবেলিস্ট, যিনি গোপনে আত্মহত্যা করেছিলেন, পানিতে ডুবে নদীতে ডুবে আত্মহত্যা করেছিলেন এই ভার্জিনিয়া উলফ, এবং আত্মহত্যা করার আগে একটা সুইসাইড নোটও উনি রেখে গেছেন, এবং এটা ইন্টারনেটের পাতায় পাতায় বিভিন্ন ভাষাতে অনুদিত হয়েছে। এই সুইসাইড নোট আপনি ঢুকলেই এই সুইসাইড নোট পাবেন, সুইসাইড নোট অফ ভার্জিনিয়া উলফ বলে সার্চ দেন, গুগলে সার্চ দিলে গুগল মাম আপনাকে এই পুরো এই সুইসাইড নোটটা, এটা আসলে পড়া উচিত, ছেলেদের মেয়েদের পড়া উচিত। উনি সুইসাইড করার আগে এই নোটটি লিখে উনি তার ব্লেজারের সমস্ত পকেটে ভারী ভারী পাথর ঢুকে নদীতে নেমে গিয়েছেন, আর সেখান থেকে ওঠেন নাই। আচ্ছা, ভার্জিনিয়া উলফ সম্পর্কে যে উপন্যাসটি গুরুত্বপূর্ণ, তাহলে আধুনিক যুগের অন্যতম মহিলা ঔপন্যাসিক, অন্যতম ফিমেল নোবেলিস্ট, এটা একটু জেনে দরকার। একটা উপন্যাস পড়লেই আশা করা যায় পরীক্ষা আসতে পারে, সেটা হচ্ছে টু দ্য লাইট হাউস। এটা পড়লেই আশা করা যায়
আপনি যদি পরীক্ষায় আসে ভার্জিনাল উল্পের কোনো সাহিত্য, তাহলে টু দ্য লাইট হাউস এটা আসবে, টু দ্য লাইট হাউস এটা। এরপর আমরা দেখব ডিএস লরিয়ান্স, ডেভিড হারবার্ট লরিয়ান্স, ডিএস লরিয়ান্স। ডিএস লরিয়ান্সের, উনিও সাহিত্যিক, উনিও নোভেলিস্ট। ডিএস লরিয়ান্সের সবগুলো লাভ সংক্রান্ত কবিতা উনি বেশি লিখেছেন। তার আত্মজীবনী যেটা, সেটা হচ্ছে সন্স অ্যান্ড লাভার্স। সন্স অ্যান্ড লাভার্স এটা তার অটোবায়োগ্রাফি। সন্স অ্যান্ড লাভার তার অটোবায়োগ্রাফি। আরেকটা বলবো দ্য রেইনবো। দ্য রেইনবো, এই রেইনবো উপন্যাসটি অনেক পরীক্ষায় আসছে, এই উপন্যাস অনেক পরীক্ষায় আসছে, মনে রাখা। দ্য হোয়াইট পিকক, সাদা ময়ূর, এটা তার প্রথম উপন্যাস। হোয়াইট পিকক এটি তার প্রথম উপন্যাস। 4 নম্বরটা হচ্ছে লেডি চ্যাটারলিস লাভার্স। লেডি চ্যাটারলিস লাভার, এটা কিন্তু এবার 41তম প্রিলিমিনারিতে ছিল, 41তম প্রিলিমিনারিতে ছিল। এবং আমি এটা কিন্তু অফলাইনে এটার ব্যাখ্যাও দিয়েছি, এবং এটা কিন্তু নিষিদ্ধ ছিল দীর্ঘদিন। এই উপন্যাসটি নিষিদ্ধ ছিল। পাঠক আপনার এখন মনের মধ্যে জাগছে, কেন নিষিদ্ধ ছিল স্যার? জানি তো, এটা বলবেন কেন নিষিদ্ধ ছিল, বলেন, ব্যাখ্যা দেন। আচ্ছা, ওই ব্যাখ্যা যাব না। এই উপন্যাসটি দীর্ঘদিন নিষিদ্ধ ছিল, পরে এটি আসলে এই নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয়েছে, এখন এটা পাওয়া যায়। লেডি চ্যাটারলিস লাভার এটা পাওয়া যায়। ডিএস লরিয়ান্স গেল। এরপরে জর্জ অরওয়েল। জর্জ অরওয়েল উনি একজন পুলিশ অফিসার ছিলেন। ওনার কিন্তু প্রকৃত নাম এটা না, এটা হচ্ছে পেন নেম, এটা ছদ্মনাম। ওনার প্রকৃত নাম হচ্ছে এরিক আর্থার ব্লেয়ার। এরিক আর্থার ব্লেয়ার ওনার হচ্ছে প্রকৃত নাম। জর্জ এলিয়ট একজন পুলিশ অফিসার ছিলেন, এবং যদি বলি যে উনি মায়ানমারে কর্মরত ছিলেন। যখন এটা উপনিবেশ ছিল, তখন সেই সময় এই জর্জ অরওয়েল মায়ানমারে কর্মরত ছিলেন। এবং জনাথন সুইফটের কথা আমরা জানি। জনাথন সুইফটের অত্যন্ত ভক্ত একজন রাইটার হচ্ছে, এবং জনাথন সুইফটের লেখনী দ্বারা খুব বেশি প্রভাবিত ছিলেন এই জর্জ অরওয়েল খুব বেশি প্রভাবিত ছিলেন। এর সাহিত্যকর্ম সম্পর্কে একটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে, এটা আপনারা জানেন, অ্যানিমাল ফার্ম। এবং এটা আমরা জানি যে স্যাটারিস্ট কে ছিলেন উপন্যাসের দিক থেকে। স্যাটারিস্ট হচ্ছে, এটা পরীক্ষায় আসছে, 12তমতে আসছে, আর কোন বিশেষ জন্য ছিল 38তম মেবি, যে 18th সেঞ্চুরির সবচেয়ে বড় স্যাটারিস্ট কে, জনাথন সুইফট। এই অ্যানিমেল ফার্মও কিন্তু এটি একটি ব্যঙ্গধর্মী উপন্যাস। এবং আরেকটি উপন্যাস বলবো, সেটা ব্যঙ্গধর্মী উপন্যাস, সেটা উপন্যাসটার নামই হচ্ছে 1984। এটা উপন্যাসের নাম 1984, এটা উপন্যাসের নাম। কিন্তু এই মজার ব্যাপার হচ্ছে, এই উপন্যাসটি লেখা হয়েছে 1948 সালে, ঠিক উল্টাটা। 36 বছর আগে লেখা হয়েছে। 1984 এই উপন্যাসটি লেখা হয়েছে 1948 সালে, এবং এটা প্রকাশিত হয়েছে পরের বছর, প্রকাশিত হয়েছে 49 সালে। 1949 সালে এই উপন্যাসটি প্রকাশিত এবং লেখা হয়েছে 1948 সালে, কিন্তু উপন্যাসটির নাম হচ্ছে 1984 সাল। উপন্যাসটি লেখা হয়েছে 1948-এ, নাম হচ্ছে 1984 সাল। তার মানে এটা বোঝাই যাচ্ছে এটা প্রেডিকশন টাইপের একটি লেখনী। প্রেডিকশন মানে ভবিষ্যৎবাণী করা হয়েছে অবশ্যই। এখানে 48 সালে বসে উনি লিখতেছেন 1984 সালের ঘটনা কি হবে, বিশ্ব কোন দিকে আগাবে। এবং এখানে তিনি বলেছেন লিখতে গিয়ে, যখন 1984 সাল বিশ্বে আসবে, তখন মানুষের সমস্ত কর্মকাণ্ড সরকার দ্বারা নিয়ন্ত্রিত হবে, ব্যক্তি স্বাধীনতা মানুষ হারিয়ে ফেলবে, এবং সমস্ত কিছু সরকারের উপর নির্ভর করবে। সরকার যে আইন চালিয়ে দিবে, মানুষকে সেই আইন মানতে বাধ্য হবে। এটা লিখতেছেন উনি 1948 সালে। এখন আমরা কি দেখতেছি সারা বিশ্বে? এমনটি তো দেখতেছি। এবং এখানে একটি সুন্দর একটা উক্তি রয়েছে,
বিগ ব্রাদার ইজ ওয়াচিং মি, মানে সবসময় বিগ ব্রাদার কিন্তু আমাকে দেখতেছে। আমি কিন্তু চাইলেও আমার ইচ্ছা মতো কোনো লেখা প্রকাশ করতে পারবো না, ইচ্ছা মতো কোনো বক্তব্য আমি দিতে পারবো না। এটা কিন্তু আমার কথা না, কে বলেছে? জর্জ অরিওল। কবে বলেছে? 1948 সালে বসে বলেছে। তাহলে এই দুইটা উপন্যাস গুরুত্বপূর্ণ, এই দুটো উপন্যাস গুরুত্বপূর্ণ। আচ্ছা, জর্জ অরিওল গেল। আচ্ছা, এরপর আমরা দেখব এডওয়ার্ড মর্গান ফস্টার। এডওয়ার্ড মর্গান ফস্টার, এডওয়ার্ড মর্গান ফস্টার একজন নোভেলিস্ট, এবং তার যে বিখ্যাত উপন্যাসটি রয়েছে এটা আমাদের সবার মুখস্থ এবং এখান থেকে প্রশ্ন হয়। আচ্ছা, আ প্যাসেজ টু ইন্ডিয়া, আ প্যাসেজ টু ইন্ডিয়া। আসলে আসলে কিছু গুপ্ত রহস্য আছে, এটা আমি ক্লাসে বলবো না। প্রশ্ন কিভাবে হয়, কোন প্রশ্ন কিভাবে হতে পারে, এটা কিন্তু অনেকটা আমার জানা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি শুকরিয়া করি আল্লাহর কাছে, এটা আমি জানা যে কোন প্রশ্ন কোন জায়গা থেকে হতে পারে, এটা আমি বুঝতে পারি কোন প্রশ্ন কোন জায়গা থেকে হতে পারে। এবার এই প্রশ্নটা এখান থেকে দিবে কিনা, আমার হয়তো বলার মধ্যে কোনো ঝামেলা থাকতে পারে, অফলাইনে অনেক সময় আমি বলে দিই এই প্রশ্নটা এবার আসবেই, বলে দেই, কিন্তু হয়তো সেটা আসে নাই, দেখেন আশপাশ থেকে আসছে। এবং দেখেন এখানে এই যে প্যাসেজ টু ইন্ডিয়া, এটা 36তম বিসিএসে আসছিল একবার, 36তম। এই জন্য রিস্ক নিয়ে এমনও হয়েছে যে রিস্ক নিয়ে একজন রাইটারের একটি সাহিত্যকর্ম আমি পড়েছি, একজন রাইটারের একটি কোটেশন আমি পড়েছি, একজন রাইটারের একটা কোটেশন, ও আসলে ওটা আসবে। আপনাদের এইভাবে দেব, কিন্তু আমি রিস্ক দেবো না, কারণ এইভাবে কখনো এত শিট কাউকে দেয়নি। আমি শিটগুলো এত বেশি ডেভেলপ করছি, যেমন প্রথম শিটটা আপনাদের দেওয়া হয়েছে, প্রথম শিটটাতে আরও হয়তো হালকা কিছু কারেকশন থাকতে পারে, একটু দেখতে হবে, হালকা কিছু কারেকশন থাকতে হবে, কারণ এটা আমি কারেকশন করেছিলাম আগে, এই জন্য এটা দিয়ে দিয়েছি। হয়তো 41-এর প্রশ্ন যোগ নাও থাকতে পারে, বা থাকলে কম থাকতে পারে এরকম। আর আরেকটা নোট তৈরি করব, যে লাস্টে একটা নোট, ফার্স্ট এবং লাস্ট এই দুইটা নোটের সবচেয়ে বেশি ইনফরমেশন থাকবে। ফার্স্ট এবং লাস্ট এই দুইটা নোটের সবচেয়ে বেশি ইনফরমেশন থাকবে, এবং মাঝের যে নোটগুলো রয়ে থাকবে, মাঝের যে লেকচারগুলো থাকবে, এটাতে তুলনামূলক এটা এদের স্বাস্থ্য খারাপ হবে, তো স্বাস্থ্য বেশি ভালো হবে না, কারণ আমরা 1 নম্বর নোটটাই দেখছি, 1 নম্বর লেকচারটা অনেক বড়, অনেকগুলো পেজ, তাই না, প্রায় 10 পেজের। আচ্ছা, প্যাসেজ টু ইন্ডিয়া এটা পরীক্ষায় চলে আসছে। তাহলে এখান থেকে দেখেন ক্যারেক্টার আসছে, ক্যারেক্টার কি কি ইম্পর্টেন্ট। ডক্টর আজিজ, এই গল্পে আর যাচ্ছি না। ডক্টর আজিজ এটা একটা ক্যারেক্টার, মিসেস মুর এটা একটা ক্যারেক্টার, এবং অ্যাডেলা এটা একটা ক্যারেক্টার। মজার ব্যাপার হচ্ছে এই ক্যারেক্টার আগেও পড়িয়েছি, এভাবে পড়িয়েছি, এই দুটো পরীক্ষায় 41তম পরীক্ষায় চলে আসছে এই দুটা ক্যারেক্টার। যে এটা কোন উপন্যাসের ক্যারেক্টার, এটা হচ্ছে প্যাসেজ টু ইন্ডিয়ার ক্যারেক্টার। প্যাসেজ টু ইন্ডিয়ার ক্যারেক্টার হচ্ছে এই যে অ্যাডেলা এবং হচ্ছে মিসেস মুর, অ্যাডেলা এবং মিসেস মুর হচ্ছে প্যাসেজ টু ইন্ডিয়ার ক্যারেক্টার। উইলিয়াম সমারসেট মম, আবার মঘাম না, আমি যখন এটা পড়েছিলাম প্রথম, এটা মঘামই পড়েছিলাম, ইন্টারমিডিয়েট আমাদের ছিল। উইলিয়াম সমারসেট মম, ওনার জন্ম আসলে প্যারিসে, এদের নামটা এমন। জন্ম কোথায়? প্যারিসে। উনিও 10 বছর বয়সে, ওনার বয়স যখন 10 বছর, তখন ইংল্যান্ডে চলে আসেন। উনি একজন ইংলিশ নোভেলিস্ট, উনি একজন ইংলিশ নোভেলিস্ট। তাহলে উইলিয়াম সমারসেট মম, উইলিয়াম সমারসেট মমের যে নোভেলটা ইম্পর্টেন্ট, একটা নোভেল পড়লেই চলে, নাম হচ্ছে অফ অফ হিউম্যান বন্ডেজ, হিউম্যান বন্ডেজ, এটা পড়েন, রিস্ক নিয়ে পড়েন এইটা। আর আরেকটা ছোট গল্প রয়েছে, এটা আমরা সবাই জানি, ইন্টারমিডিয়েট আমার ছিল এটা, দ্য কি ছিল, দ্য ল্যানসন, দ্য ল্যানসন, এটা হচ্ছে শর্ট স্টোরি, শর্ট স্টোরি, ছোট গল্প। এটা এটা ছোট গল্প, উপরেরটা হচ্ছে উপন্যাস, এটা ছোট গল্প, উপরেরটা উপন্যাস, সমারসেট মম। আচ্ছা, এরপরে যদি আমি বলি তাহলে বলবো জেমস জয়েস, জেমস জয়েস। জেমস জয়েসের ক্ষেত্রেও 40তম বিসিএসে আসছিল জেমস জয়েস। উনি হচ্ছে আইরিশ নোভেলিস্ট, আইরিশ নোভেলিস্ট। আচ্ছা, ওনার একটা সাহিত্যকর্ম দরকার, সেটা হচ্ছে যে ইউলিসিস। ইউলিসিস নামে একটা কবিতা রয়েছে, সেটা হচ্ছে যে আলফ্রেড টেনিসনের, ওটার চেয়ে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ এটা, সেটা হচ্ছে ইউলিসিস, এটা উপন্যাস। কেন গুরুত্বপূর্ণ?
কেউ কেউ বলছেন এটা পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ উপন্যাস, টোটাল পৃথিবীর ইতিহাসে। এটা কারো কারো অভিমত। পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ উপন্যাসটির নাম কি? ইউলিসিস। ইউলিসিস। দেখেন এটা 40তম প্রিলিমিনারিতে আসছে, তাহলে এমন আসতে হবে এটা ক্যারেক্টারটা দিয়ে দিতে পারে, পারে কিনা? পারে, কিন্তু পারে, চাইলে এর ক্যারেক্টারটা দিয়ে দিতে পারে। ইউলিসিস কেন এত গুরুত্বপূর্ণ আসলে? এই আইরিশ রাইটার কি এমন লিখেছেন এখানে, কেন এত গুরুত্বপূর্ণ? এই উপন্যাসটার পাঠক কম, এটা কম পাওয়া যাবে, কিন্তু এখানে এটা কেন গুরুত্বপূর্ণ একটু বলি। সেটা হচ্ছে এটা 18 ঘন্টার একটা উপন্যাস, টানা 18 ঘন্টার একটা কাহিনী, টান টান উত্তেজনায় 18 ঘন্টার একটা কাহিনী। এটা 1904 সালের 16 জুনের কাহিনী। 1904 সালের এই ইউলিসিসের কাহিনীটা হচ্ছে 1904 সালের 16 জুনের কাহিনী। এটা শুরু হয়েছিল সকাল 8টায়, এই 16 জুনে শুরু হয়েছিল কাহিনীটা সকাল 8টায়, এবং শেষ হয়েছে পরের দিন দুপুর 2টায়। সকাল 8টায় শুরু, দুপুর 2টায় শুরু, শেষ। এই 18 ঘন্টার কাহিনী হচ্ছে ইউলিসিস, 18 ঘন্টার কাহিনী। এবং সাংবাদিক তাকে জিজ্ঞেস করেছিল এখানে কি এমন আছে যে ইউলিসিস এত পাঠক আপনি পাবেন, বা এটা ভালো একটা উপন্যাস বলছেন, বা এটা প্রকাশিত হয় ফাইনালি 1922 সালে। এটা 18 সাল থেকে ইউরোপ এবং আমেরিকাতে বিভিন্ন পত্রিকাতে এটা ইউরোপ, আমেরিকা বিশেষ করে ইউএসএ এবং ইউএসএ এবং ইউরোপের লন্ডন এবং ফ্রান্সে, এই দেশগুলোতে 1918 সাল থেকে এটা ধারাবাহিকভাবে প্রকাশ হওয়া শুরু হয়। এই উপন্যাসটি খণ্ড আকারে প্রকাশ হওয়া শুরু হয়, এবং এটা ফাইনালি প্রকাশ হয় 1922 সালে, এবং এটা প্রকাশ হলে এটা নিষিদ্ধ হয়। এবং ইউরোপ আমেরিকা থেকে অন্তত 500 থেকে 1000 কপি এটা পুড়িয়ে ফেলা হয়। এটাও নিষিদ্ধ একটি গ্রন্থ। দেখবেন নিষিদ্ধ গ্রন্থগুলো কিন্তু পরীক্ষায় আসছে ভাই। এই যে লেডি চ্যাটার্লিস লাভার, এটা পরীক্ষায় আসছে। এই যে ইউলিসিস, এটা আগের বছরে অর্থাৎ 40তম বিসিএস আসছে। এবং সাংবাদিককে উনি বলেছিলেন যে এটা এমন একটি উপন্যাস যে যদি কোনোদিন ডাবলিন শহর ধ্বংস হয়ে যায়, ডাবলিন শহর যদি কোনো ধ্বংস হয়ে যায় কোনোদিন, আর আমার উপন্যাস যদি পৃথিবীর কোথাও থাকে, তাহলে এই উপন্যাসটি থেকে হুবহু ডাবলিন শহর তৈরি করে ফেলা সম্ভব। যে কোনো মানুষই ডাবলিন পুরো শহরের একটি মানচিত্র, বা ডাবলিন শহরের জীবনযাত্রা কেমন ছিল, ডাবলিন শহরের সংস্কৃতি কেমন ছিল, ডাবলিন শহরের মানুষজন কেমন ছিল, কোন পেশার মানুষজীবী কী চিন্তা করত, সমস্ত ঘটনাই কিন্তু এই ইউলিসিস উপন্যাসে রয়েছে। এবং এই উপন্যাসটির প্রোটাগনিস্ট, মেন ক্যারেক্টার, নায়ক হচ্ছে লিওপোল্ড ব্লুম, এটা হচ্ছে নায়ক। এবং মলি ব্লুম তার স্ত্রী, মলি ব্লুম হচ্ছে নায়িকা। লিওপোল্ড ব্লুম এবং মলি ব্লুমের এই কাহিনী যখন পাঠকের কাছে পৌঁছায়, তখন আসলে এই কাহিনীর কারণে এই উপন্যাসটি নিষিদ্ধ হয়েছিল। ওই এদের দুজনের কারণে উপন্যাসটি নিষিদ্ধ হয়েছিল। আসলে ওই ডাবলিন শহরের যে কাঠামো, এটার কারণে নয়, ডাবলিন শহরে যে অবকাঠামো নিয়ে লেখা, এটার কারণে নয়, হয়েছিল এই যে লিওপোল্ড ব্লুম এবং মলি ব্লুমের যে পারিবারিক সম্পর্ক, শারীরিক সম্পর্ক, এটা বর্ণনা করতে গিয়ে পাঠকের কাছে নেগেটিভিটি তুলে ধরা হয়েছিল, যার কারণে এটাকে নিষিদ্ধ করা হয়েছিল। পরে এখন আর নিষিদ্ধ নেই। আচ্ছা, এর মধ্য দিয়ে আমরা এই মডার্ন পিরিয়ডের গুরুত্বপূর্ণ অংশগুলো শেষ করলাম। আমি বলবো যে এখন হচ্ছে 10:55 বাজে, একটু বিরতি দেবো, কারণ আমি এখনও ডিনার করি নাই। সালাত আদায় করেছি কিন্তু ডিনার করা হয়নি। এখন হচ্ছে 9টা কত বাজে, 55 বা 54, আমরা জাস্ট 20 মিনিটস পরে আমার পরের পিরিয়ড, অর্থাৎ পোস্ট মডার্নের পড়া কিন্তু অনেক বেশি, কিন্তু আমরা সংক্ষেপে পড়ব। এখান থেকে দু একটা প্রশ্ন যদি কমন না আসে, বা আপনি পোস্ট মডার্ন পড়েছেন কিন্তু কমন পাননি, এটা দুঃখ করা যাবে না। এখন যদি মনে করেন যে পোল্যান্ডের কোনো রাইটার দিয়ে দেয়, এটা ভাই, এটা ইচ্ছা করে দেয়, বিশ্বাস করেন ইচ্ছা করে দেয় আপনাকে বিপদে ফেলার জন্য, আপনি যেন বুঝেন যে বিসিএসটা কত কঠিন, এটা বোঝানোর জন্য। ওই 1 মার্ক ছেড়ে দিলে আপনার গুনাহ হবে না, আপনি মরে যাবেন না। ফ্রান্সের একজন রাইটারে কোটেশন তুলে দিল, আপনি পারলেন না, এটা মন খারাপ করার কিছু নাই। এটার জন্য আপনি বলবেন না যে পুরো লিটারেচারটাই কঠিন, এটা বলবেন না কখনো। এটা ইচ্ছা করে দেয় আপনাকে বিপদে ফেলার জন্য, ঠিক আছে? বিসিএসের এই যে প্রেশার কমানোর জন্য অনেকগুলো কারণ, রাজনৈতিক কারণও রয়েছে। তাহলে এখানে আপনি কখনো বলবেন না 1টা-2টা প্রশ্নের জন্য আপনি বিপদে পড়ে গেছেন, বা 2টা প্রশ্নের অ্যান্সার না করলে কি হয়, 2-3টা প্রশ্ন বাদ দিয়ে দেন, সমস্যা কি? আপনি 10+, আপনি 12 মার্ক পাইলে, 12 মার্কস যদি আপনি পান, এনাফ না আপনার জন্য? বা 11 মার্ক যদি পান, আপনি এনাফ না?
তাহলে আরও যে 3-4টা প্রশ্ন থাকে এটা আমি বাদ দিয়ে দিলাম। কখনো লিটারেচারের প্রশ্ন 16টা আসে, কখনো 17টা আসে। তাহলে আমরা জাস্ট এখানে 55-56 বাজে, এখন থেকে ঠিক 20 মিনিটস পরে আমরা আবার ক্লাস শুরু করব। এই পর্যন্ত সবাই ভালো থাকেন, বেস্ট অফ লাক।